চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জায়ান আবেদিনের কাছে। ভাইয়া, গানের মানুষ, যেমনটি বলছিলাম গান নিয়ে ব্যস্ত সময়ে পার করছেন, ইতিমধ্যে অনেকগুলো উৎসব পার হয়ে গেল, সুতরাং অনেকগুলো আসলে কাজ রিলিজ হয়েছে এবং চলচ্চিত্রেও গান রিলিজ হয়েছে। সবকিছু মিলে এই যে একটা ব্যস্ততা, কতখানি উপভোগ করেন এই ব্যস্ততা? একজন আর্টিস্টের সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত থাকা, তার কাজ সবসময় দর্শকদের সামনে আসা। তো প্লেব্যাক, তারপর নিজের ওন ট্র্যাক নিয়ে কাজ করাটা এটা খুব আসলে আনন্দের বিষয়, কারণ দর্শক শ্রোতা চায় শিল্পীর গান, তো যেহেতু মানুষ পছন্দ করে সেহেতু তাদেরকেও গান দিতে আমার খুব ভালো লাগে। এটা খুবই আনন্দের বিষয়। নিজের একটা শ্রোতা মহল বা নিজের একটা দর্শক মহল তৈরি করতে পেরেছেন কি এতগুলো বছরে আসলে কাজ করে? একজন শিল্পী যখন খুব ভালো গান করে তখন তার ওই ভালো গানের মাধ্যমে কিন্তু কিছু ভালো শ্রোতা জমে যায়, তৈরি হয়ে যায়। তো আমি তো বেসিক্যালি রিয়েলিটি শো থেকে এসেছি, তো সেখান থেকে আমাকে মানুষে পছন্দ করেছে। তো ওই পছন্দটা ধরে রাখাটা কতটুকু কঠিন সেটা ওই রিয়েলিটি শো থেকে বের হয়ে বুঝতে পেরেছি যে আসলে কি টাইপের গান আমি করব বা কোন টাইপের গান মানুষ আমার নেবে। মানে মার্কেটটা কিন্তু অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায় এবং চ্যালেঞ্জেস গুলো অনেক বেশি হয়ে যায়। একটু মধ্যবিত্ত সম্পর্কে জানতে চাইবো যে আপনার প্রথম প্লেব্যাক মধ্যবিত্ত চলচ্চিত্রে যেটা রিলিজ হয়েছে এবছরই, তো সবকিছু মিলিয়ে কেমন সাড়া পেলেন এখানে টাইটেল সঙ্গে কাজ করে? সেই গানটা আসলে অনেক স্পেশাল আমার জন্য, কারণ প্রত্যেকটা শিল্পীর প্রথম প্লেব্যাকটা একটা স্পেশাল হয়, সন্তানের মতো হয়। তো এটার পেছনে অনেক সুন্দর কাহিনীও আছে, এবং এই গানটি আমি গেয়েছিলাম ঋষিকেশ রকির মিউজিকে, এবং তানবীর হাসান ফিল্মটা প্রযোজনা করেছেন, ডিরেক্টর সেও। তো এই গানটা যখন হলে হয় তখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে গানটা তো মধ্যবিত্তদেরকে নিয়ে গানটা আসলে করা, পুরো ফিল্মটাই হচ্ছে গানটার মধ্যেই সীমাবদ্ধ। আচ্ছা। তো ওই গানটা যখন হলে বাজলো, একদম সিনেপ্লেক্সে যখন বাজলো, তখন মানুষের এত আনন্দ গানটার প্রতি, মানে দেখে আমার আলাদা একটা শ্রোতা দর্শকরা কানেক্ট করতে পেরেছে গানটার সাথে একেবারে। হ্যাঁ, প্রথম প্লেব্যাক, সুতরাং সেখানে এক্সাইটমেন্ট যেমন থাকে আবার একটু নার্ভাসনেসও থাকে। ক্যারিয়ার যত বছরেরই হোক না কেন, প্লেব্যাক তো একটা বড় পর্দা, সুতরাং একটা অন্যরকম আলাদা এক্সাইটমেন্টের সাথে সাথে নার্ভাসনেস কাজ করে। সেটা আপনার ক্ষেত্রে কাজ করেছে কিনা? হ্যাঁ, কারণ প্রথম প্লেব্যাক, এখন কিভাবে গাইতে পেরেছি, কিভাবে নেবে, তো এটা অনেক বড় নার্ভাসের ব্যাপার ছিল। কারণ আমি প্রথমে ফিল্ম দেখতে যাব না চিন্তা করলাম, যে কারণ সেখানে হিরো হিরোইনরা আছেন, ডিরেক্টর আছেন, এবং আমার ফ্রেন্ডসরাও গেছেন, এবং আমি সর্বপ্রথম সেখানে গিয়েছি হচ্ছে ফ্রেন্ডসদের কারণে। ফ্রেন্ডসরা আমাকে এত জোর করে নিয়ে গেছে, আমি যাব না, তোমরা দেখো, তোমরা দেখার পরে রিভিউ জানাও, এরপরে আমি যাব। তো এরপরেই কিন্তু আমি গিয়েছি তাদের কারণে। সেটাই আসলে মানে অন্যরকম একটা অভিজ্ঞতা, প্রতিটা প্রথম সবকিছুর সাথে একটা আলাদা আবেগ জড়িত থাকে। একটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাই। ওকে, নববর্ষের মাস চলছে, আমি এই নববর্ষ নিয়ে কিছু রবীন্দ্রসঙ্গীতের কাজ করেছি, বেশ কিছু। বাহ, মুহূর্ত বানিয়ে ফেলতে পারে গানগুলো, খুব ভালো লাগলো। একটু জানতে চাইবো আপনার ছোটবেলার কথা, শৈশব বা কৈশোরটা কোথায় কেটেছে? চিটং থেকে বিলং করি, এবং আমার গানের হাতে করিও চিটংয়ে। আর সেখান থেকে আমার গানের প্রতি আসলে পরিবারের একটা সাপোর্ট ব্যাপার আছে না, সেই সাপোর্টটা কিন্তু আমার ছিল না। আমার পুরো মানে 14 গোষ্ঠী বা 51বর্তী পরিবারের মধ্যে যাই বলেন, সেখানে কোনো সাপোর্ট ছিল না, কারণ তারা চিন্তা করে গান গেয়ে কি করবে ছেলে, কেউই আসলে গানের সাথে সেই সংযোগটা ছিল না। একেবারে পড়ালেখা করে তার ডাক্তার, জেনারেল লাইনে হয়তো লেখাপড়া করবে। তো আমি লুকিয়ে গান শিখতে যেতাম, এবং সেটা কত বছর? এটা আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন লুকিয়ে গান করতে যেতাম, এবং আমাকে এক্সট্রা ক্লাস চিন্তা করে আমি তা বাসা থেকে মাইনে নিতাম, মানে টিচারকে দেওয়ার কথা বলে। তো এক্সট্রা ক্লাসটা না করে আমি গানের ক্লাসে যেতাম, সেটা মান্থলি পে করতাম, কারণ যেহেতু আমি ছোট, আমার কাছে টাকা ছিল না। তো পরিবারের
একটা সময় যখন জানে যে আমি গান শিখি তখন একটু তো চাপ এসছে, পরে সেটা নিজেকে মানিয়ে নিয়েছিলাম। মানে এটা স্বভাবত এটা আসবে যখন আপনি পরিবারকে না জানিয়ে কোনো কিছু একটি করছেন, আর যখন জেনেছে যে আপনি আসলে গান শিখছেন বা এই যে এত বড় একটা সিদ্ধান্ত, ক্লাস 6 থাকা অবস্থায় আমি বলতে পারবো যে এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, সেটা যখন জানতে পেরেছে তখন পরিবার কি খুশি হয়েছে নাকি বকা দিয়েছে? বকা দিয়েছে, কারণ তারা মনে করেছে আমার পড়ালেখায় ব্যাঘাত ঘটছে এবং এবার এই ছেলে তো আসলে উচ্ছন্নে চলে গেল এরকম একটা অবস্থা। একেবারে, কারণ তারা চায় হচ্ছে ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা এডুকেটেড কোনো কেউ হবে, তো সে কারণে গানটাকে তারা পছন্দ করতো না। এরপরে অনেকদিন বন্ধ রেখেছিলাম, এরপরে আবার শেখা, এরপরে কতদিন মানে এই যে একটা ব্রেক পড়লো, এই ব্রেকটা কতদিনের ছিল আপনার? এটা আমার 1 থেকে 1.5 বছরের একটা ব্রেক ছিল, কারণ আমাকে তখন চোখে চোখে রাখা হয়েছিল যে আমি যেন গান না শিখি বা কারণ আমি গানের প্রোগ্রামগুলোতে খুব ভীষণ যেতাম গান দেখার জন্য। বিভিন্ন আমাদের আয়ুব বাচ্চু স্যার ছিল, জেমস স্যার ছিল, তাদের কনসার্ট দেখার জন্য খুব পাগলামি করতাম যে ওনাদেরকে দেখে আমি গান শিখবো, যে ওনাদের মতো শিল্পী হব। তার মানে আপনার সেই সময়টা গানের মধ্যেই কেটেছে, মানে নিজের একটা আলাদা আড্ডাবাজি বা খেলতে যাওয়া, এই ব্যাপারগুলো আপনার মধ্যে কখনো কাজ করে না? আমার মানুষের বলে যে ফ্রেন্ড থাকে, কেউ ক্রিকেটার, কেউ ফুটবলার, বাট আমার সবচেয়ে বড় সার্কেল ছিল সবাই কেউ গান করে, কেউ হয়তো মঞ্চ নাটকে কাজ করে, মানে সাংস্কৃতিক অঙ্গনের সবাই ছিল। এবার একটু আসতে চাইবো যে আপনি একটা সময় তো বিরতি গেল, সেই সময়টাতে গান বাজনা অফ করে দিয়ে আবার শুরু করলেন, তখন আসলে কোন কোন ওস্তাদজির কাছে আপনার তালিম নেওয়া হয়েছে? আমার ওস্তাদ মিহিরলাল ওস্তাদজি, উনি অনেক গুণী একজন মানুষ, সুরবন্ধু অশোক চৌধুরী, ওনার কাছে আমি গান শিখেছি। আবার আমি ফারুক আহমেদ ভাইয়ের কাছেও গান শিখেছি। ওনাদের কাছে আমি ক্লাসিক্যাল গানগুলো শেখা হয়েছে। আমি ছোটবেলা থেকে কিন্তু ক্লাসিক্যাল গান, ওই আধুনিক, সবাই বলে যে মানে ক্লাসিক্যাল গানের সবখানে কিন্তু জায়গা নেই, যে সব গানে সব কাছে মানে সব জায়গায় গাওয়া যায় না, তো যার কারণে আধুনিক গানটা আমি ধরেছিলাম, গেয়েছি। এরপরে ফোক গান করেছি, কিন্তু আমার সবচেয়ে মজা লাগে ওই সেমি ক্লাসিক্যাল যে গানগুলো হয়, আধুনিক গানগুলো হয়, সফট মেলোডি টাইপের, সফট মেলোডি এই টাইপের গানগুলো। কারণ আমার অ্যান্ড্রু কিশোর যারা আছেন, তারপর কুমার বিশ্বজিৎ স্যার আছেন, ওনারা গান করে উঠেছে কিন্তু আধুনিক গান করে। তখনের ফোক গানগুলো হতো, কিন্তু এভাবে ঝুঁকে পড়তো না যে আমি শিল্পী হিসেবে আসবো তারপর আমি ফোক গান করব। এই যে বিভিন্ন রকম গুরুজির কাছে তালিম নিলেন, কিন্তু তার পরবর্তীতে গিয়ে আপনি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলেন, কোন ভাবনাটা কাজ করেছিল সেই সময়টাতে? সবার সাথে প্রতিযোগিতা, আমি মনে করি কি কেন জানি দৌড়াতে হচ্ছে না, আমি শিখবো, আমি আমারটা মানুষকে ডেলিভার করব। একটা অস্থিরতা, প্রতিযোগিতা মানে একটা একদম অস্থির। এটা আমার মনে হয় যে তার ট্যালেন্টে ভেগাত ঘটে, এটা যে কারণ আপনি যেটা পারবেন অনেক ভালো পারবেন, কিন্তু আপনার অনেক সময় লাক ফেভার করে না। আপনার চাইতে খারাপ যে কাজ করে তার লাক ফেভার করে সে কিন্তু সামনে এগিয়ে গেছে, কিন্তু আপনি পেছনে পড়েছেন, তো তখন আপনার মনটা খারাপ হবে। আমার মেধার মূল্যায়নটাও সঠিকভাবে হচ্ছে কিনা সেই প্রশ্নটা তো থেকেই যায়। হ্যাঁ, এটা তো বাংলাদেশে বর্তমানে হচ্ছে, মেধার একদম ভালো ইউটিলাইজ করা হচ্ছে না, মানুষ টেনে নিচ্ছে না, মানুষই হিটের পেছনে, ভাইরালের পেছনে পড়েছে। যেই শিল্পীর গান ভাইরাল, এই শিল্পীর চেহারাটা ভাইরাল, গান হোক বা আর্ট হোক, নাথিং এলস, অ্যাকচুয়ালি চেহারাটা তার ভাইরাল কিনা, সেই কারণে ফলোয়ার সংখ্যা কত, হয়তো ফলোয়ার ভাইরালের মানে পেছনে ঘুরতে গিয়ে ভালো শিল্পী হারিয়ে যায়, ভালো গান হারিয়ে যায়। শুনছিলাম রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার কারণের কথা। ও, রিয়েলিটি শোতে আমি ফ্রেন্ডদের ইচ্ছেতেই আমি গিয়েছিলাম, কিন্তু তো গিয়ে আমি চিন্তা করেছি যে হ্যাঁ যাব, ফ্রেন্ডদের মন রাখতে গিয়ে হ্যাঁ যাই, গান গাইবো, চলে আসবো। আমার মনে ছিল যে আমি চলে আসবো, কারণ বাদ পড়ে যাবো, এত শিল্পী। তখন 64,000 সিঙ্গার পার্টিসিপেট করেছে, মানে পুরো বাংলাদেশ থেকে। তো আমি গিয়েছি প্রথম রাউন্ডে, কিভাবে যেন গিয়ে মানে জানি না কিভাবে টিকে গেছি, সিলেক্টেড। এরপরে আরও একটা বিকেলে হয়েছে, মানে সকালে একটা, বিকেলে আরেকটা, মানে ঢাকায় আসার জন্য। তো সেভাবে 3টা ধাপ আমার পার হতে হয়েছে, অতিক্রম করতে হয়েছে, যে আমি ফরচুনেটলি আমি অতিক্রম করেছি। তো রিয়েলিটি শো আমাকে শিখিয়েছে কিভাবে আসলে গান গাইতে হয়, কিভাবে মানুষের সাথে চলতে হয়, একজন আর্টিস্টের কি মানে কিভাবে করলে মানে সামনে আগানো যায়, সেটা আমাকে শিখিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লিজেন্ডারি সিঙ্গার সামিনা চৌধুরী ম্যাডাম, কুমার বিশ্বজিৎ স্যার, রেজনা চৌধুরী বন্যা ম্যাডাম ছিল, মানে প্রখ্যাত শিল্পী, তারা সবার তালিম পেয়েছি, ভালোবাসা পেয়েছি।
তাদের কাছ থেকে শিখতে পেরেছি অনেক কিছু। সো এটা এখন বর্তমানে আমাকে খুবই খুবই কাজে দিচ্ছে। খুব ছোট ছোট বিষয়, কিন্তু যখন কাজে লাগে, এই যে অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে আমরা যখন যাই বা ঘটনাগুলোর মধ্য দিয়ে যাই, তখন আমরা বুঝতে পারি আচ্ছা ওই ব্যাপারটা এখানে এভাবে করে কাজে লাগছে। এটা আসলে বলে বোঝাবার মতন না। একটি গান শুনি আমরা এবারে। ও থমকে দাঁড়ালাম যখন জানলাম আমাকে তুমি ভালোবাসো না, থমকে দাঁড়ালাম যখন জানলাম আমাকে তুমি ভালোবাসো না, কফটা কষ্টের জল জমলো চোখের কোণে, কান্নার কোনো বাধা মানল না, থমকে দাঁড়ালাম যখন জানলাম আমাকে তুমি ভালোবাসো না, দূর বহু দূরে কষ্ট যত ছিল গেল উড়ে, বেদনার আকাশে একাকী আমি কেমন আছি জানলে না, কফটা কষ্টের জল জমলো চোখের কোণে, কান্নার কোনো বাধা মানল না, থমকে দাঁড়ালাম যখন জানলাম আমাকে তুমি ভালোবাসো না। একজন শিল্পী হয়ে ওঠা আসলে একটা সংগ্রামের ব্যাপার। কি মনে হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট কোনটা ছিল একজন শিল্পী হিসেবে? আমি শিল্পী হিসেবে তখন চিটংয়ে গান করতাম, কিন্তু আমাকে শিল্পী হিসেবে পরিচয় দিয়েছে রিয়েলিটি শো। তো সেখান থেকে কিন্তু শিল্পী হিসেবে পরিচয় পেয়ে কিন্তু গান করেছি। রিয়েলিটি শোর পরে কি প্রথম মৌলিক গান, না তার আগে মৌলিক গান করা হয়েছিল? রিয়েলিটি শো এর পর থেকে আমি প্রফেশনালি কমার্শিয়াল গানগুলো করা হয়েছে। তখন থেকে আমাকে ডিরেক্টর প্রোডিউসার যারা আছে তারা পছন্দ করছে, তারা গান করিয়েছে। এখন পর্যন্ত আপনার মৌলিক গানের সংখ্যা কতগুলো? আমার ফিল্মের প্লেব্যাক করেছি 3টা, আর মৌলিক গান 30। আমরা প্রত্যাশা করি সব সময় যে ভালো গান হোক, কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে যে ভালো গানটা আসলে কি? আমরা বলে থাকি যে 30 বছর একটি গান যদি বেঁচে থাকে, শ্রোতা দর্শকদের মনে দাগ কেটে থাকে, তাহলে সেই গানটি বলা যেতে পারে বেঁচে থাকবার মতন গান তৈরি হয়েছে। এখন এই আজকে যে গানটি আপনি করছেন সেটি ভালো হলো কি হলো না সেটার জন্য যদি 30 বছর অপেক্ষা করতে হয়, তাহলে সেটা একটা লম্বা সময় আমাদের জন্য। সবশেষে আরো একটি গান আপনার কণ্ঠে আমরা শুনবো। গান শুনতে শুনতে শেষ করবো আমাদের আজকের আয়োজন। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। পারস্যের কবি শেখ সাদির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিন্দা সৎ ব্যক্তির অনিষ্ট করতে পারে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, সবার প্রিয় একটা গান, নীলাঞ্জনা, শেখ ইস্তিয়াক স্যারের গান, সেটা গেয়ে আজকে শেষ করছি। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা বিরহ ব্যথাতে এমন ভেঙে যায়, না পাওয়ার আধার বুঝেছি তোমায়, কতগুলো ফাগুন গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে, আজ সব ব্যথা ভুলে গিয়ে তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না।
নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না নীলাঞ্জনা।